আমাদের বার্থডে গার্ল ঘুমাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমাদের সোনামণি মাহিনুরের জন্মদিন, তাকে সারপ্রাইজ করার জন্য আমরা এসেছি। কিছু মিনিট বাকি, ফালাক ডাক দে। আমাদের বার্থডে গার্ল ঘুমাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আর মাহিনুর, হ্যাপি বার্থডে টু ইউ। এটারে পরে কোবাকুবি রাখ। ল আম্মা, আপনার বার্থডে গিফট। বুড়ির আমার চোখে খুলেন নাই, লজ্জা পাচ্ছে। আচ্ছা, আমরা পরে ক্যামেরা অন করব। আর দেখি আপু আসছে। এই বুড়ি রাগ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তালি দাও, তালি দাও, তালি দাও আগে। Happy birthday to you, happy birthday। বাবা রে, ও ফার্স্ট খাওয়াবে। বড় করে খাও মা, বড় করে খাও। ওই তো গুড গার্ল। দাও না, দেখ কি করে, দাও একটু, দাও না। আচ্ছা আচ্ছা, দাও না একটু, ও তো দেখো না। এখানে ফাতেহা একটু কেক কাটতে চাচ্ছিল, তো পরে ভাবলাম একটু দেই ওকে। তো দেখা যায় যে এই যে হালকা করে একটু কেক কাটা দিল। এখনও সে সেরকম ভাবে বুঝে নাই, তারপরে যতটুকু বুঝেছে যে কেক দেখলেই কেক কাট। পাপাকে ডাকো, ডাক দাও। হ্যাঁ, তারপর বের হয়ে যাব বলতে তারপরের দিন আমরা তো আসছি প্রায় 11:30 রাত। আর ওর মাহিনুরের জন্মদিনের 8 তারিখ আমরা 11:30 গিয়েছি। পৌঁছাইতে যেতে 11:30 রাত বেজে গিয়েছে। আর 9 তারিখে তার মাহিনুরের জন্মদিন। তো হুটহাট প্রোগ্রাম। সন্ধ্যায় মনে হলো যে যেহেতু ফ্রি আছি, তো যদি সম্ভব হয় তো যাওয়া যাক। আমার বোনের বাসা অনেক দিন ধরে যাচ্ছিলাম না, যাব করে, তো যাওয়া হচ্ছিল না। ওরাই চলে আসে, তোদের সাথে দেখা হয়ে যায় দেখি, আর যাওয়া হয় না। আসলে মূল কথাটা এটাই হয়ে যায়। আমার বোনকেই বলি আসো, বা কোনো না কোনো কাজে আমার বোনের আসা হয়ে যায় এখানে আমার বাসা, তার ওর বাসা দেখা হয়ে যায়, ওর সাথে সময় কাটানো হয়ে যায়, তো আর তার বাসা যাওয়া হয় না, এই আর কি। তো এইভাবেই আর কি সময় চলে যাচ্ছিলো। তো হুটহাট প্রোগ্রাম করেই আমরা বের হয়ে গেলাম। আর আমাদের হুটহাট প্রোগ্রামই হয়, আগে থেকে প্ল্যানিং করলে আমাদের হয় না, আমি দেখেছি। তো এখানে ফালাক, ফাতেহা অ্যান্ড মাহিনুর খুবই এনজয় করেছে। আর আমরা সন্ধ্যাবেলায় এসেছি, সারাদিন আর কোনো ব্লগ করিনি। এখানেও এখানেও আমরা ছোট যে আমার মুহূর্তগুলো ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর স্মৃতিময় এগুলো থেকে যাবে। বাচ্চারা খুবই এনজয় করছে। এই বাচ্চাটা এখন যেটা উঠতেছে অনেক দুষ্টামি করছে, সেদিন প্রচুর দুষ্টামি করেছে, সব জায়গায় দুষ্টামি করছে। ছেলে মানুষ তো মনে হয় একটু বেশি দুষ্ট হয়। তো এই যে মাহিনুর এখানে ভয় পায়নি, খুব এনজয় করছে। আর ফাতেহা কোনোটাই আর উঠবে না, ও এনজয় করেছে এই দোলনায় খুব এনজয় করেছে ফাতেহা। আর ফালাক সবটাতেই এনজয় করেছে। মাহিনুর 2-1টার মধ্যে এনজয় করেছে, ভালো লেগেছে। আর ফালাক যেহেতু বড় হয়ে গিয়েছে, দুষ্টু বুঝে, বা যাই হোক, মানে ও বুঝতেছে এটা এভাবে করলে ভালো লাগবে বা এনজয় হবে।
করা যাবে সে সেভাবেই করতেছে। আর মাহিনুর একটু ভয় পাইতেছে, সেজন্য সব কিছু তো উঠতেছে না, জাস্ট স্লিপারে যাচ্ছে। আর এই যে এখনও ওকে উঠানো হচ্ছে, তারপরেও উঠবে না। তা এই আর কি। আর আমি ফাতেহাকে নিয়ে একটু বসে রয়েছি, অনেক সময় দোলনা দিয়েছি। ফাতেহা খুব পরে, অনেক পরে এনজয় করেছি বল পেয়ে। এই বল নিয়ে অনেক খেলাধুলা করেছে ফাতেহা আবার। তো এই যে আমি এখানে স্পিড করে দিয়েছি, কারণ অনেক বড় একটা ব্লগ হয়ে যাবে না হলে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। যারা যারা ফেসবুক থেকে দেখছেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে ফলো দিতে ভুলবেন না, পেজটাকে। আর ইউটিউব থেকে যারা দেখছেন, ইউটিউবটাকেও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ভিডিওগুলো একটু লেট করে দিচ্ছি, কারণ ওই যে স্কুল বন্ধ ফালাকের, তো স্কুল খুলবে, দেন আমরা সকালে ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমি ভয়েস ওভার দিই। আর এখন স্কুল বন্ধ, তো এই জন্য সময় মতো আমি ব্লগ দিতে পারছি না। যাই হোক, এটা হচ্ছে যেদিন আমি বাসায় ফিরবো 11 তারিখ, হ্যাঁ 11 বা 12 তারিখ হবে। তো সেদিন আমরা বের হয়ে গিয়েছি, দেন আবার এখন আমার বোনের বাসা ফেরত যাচ্ছি। কেন জানেন? গাড়ি পাচ্ছি না। মানে আমরা যে মোহাম্মদপুর আসব, এটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের রেল গেটটা আছে, সে জায়গা দাঁড়িয়েছিল। তো ভাবলাম একটু রেল যাচ্ছে যেহেতু, ভিডিওটা একটু করি, এই আর কি। আমরা এখন আবার ব্যাক করছি আমার বোনের বাসা। আমরা আবদুল্লাপুর থেকে হাউস বিল্ডিং এসেছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, কারণ ইজতেমা, বিশ্ব ইজতেমা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে লোক, প্রচুর পরিমাণে লোক, এত লোক বলার বাহিরে। আর বিশ্ব ইজতেমাটা আপনার টুঙ্গির ওখানে হয়, আবদুল্লার পরেই তো টুঙ্গি। তো দেখা যায় যে এখানে প্রচুর ভিড়। আমাদের যে মোহাম্মদপুরের প্রজাপতি বাস বলেন, সিএনজি বলেন, উবার বলেন, কিছুই নেই। পরে আবার বাসায় ফেরত, আমার বোনের বাসা ফেরত গেলাম। আবার 1-1.5 ঘন্টা ওখানে বসছি। আবার সৈকত 1-1.5 ঘন্টা প্রায় চেষ্টা করে গিয়েছে, এই সিএনজি ওই সিএনজি চেষ্টা করছে, পাচ্ছে না। পরে ওই ভাই না ওই রাইট একটা অ্যাপসের মাধ্যমে একটা উবার পেয়েছে, দেন ওখানেই গাড়িটা ছিল। ওখান থেকে আমরা আবার আবদুল্লাপুরের, এই যে আবদুল্লাপুরের মোড়ে বসে আছি প্রায় 1 ঘন্টা ধরে। তো তারপরেও গাড়িতে উঠেছি, সেটাই অনেক। এখন 1 ঘন্টা বাসায় লাগুক, 2 ঘন্টা লাগুক, যেতে তো পারবো। আর বাইকে সৈকত যাচ্ছে, কারণ দেখা যায় আমরা ব্যাগ ট্যাগ থাকে তো এক্সট্রা ব্যাগ হয়ে যায়, সেক্ষেত্রে আর আমরা বাইকে যাই না। কারণ এমনি আমরা বাইকে 4 জন থাকি, তার মধ্যে আবার এত ব্যাগ বুক নিয়ে যদি বসি, বসার জায়গাই থাকবে না, আর কষ্ট হবে। আর প্রায় ঘন্টাখানেক তো লেগেই যায় বাইকে থাকলেও, উত্তরা থেকে মোহাম্মদপুর যেতে। তো এতক্ষণ আবার বাইকে বসে থাকা সম্ভব না, এত কিছু নেওয়া। আর এই জন্য উবার বা সিএনজি করে আমরা সবসময় এখন আসা যাওয়া করি। ফাতেহা যেহেতু আছে, ছোট মানুষ, বাসে একবার মাত্র এসেছি, না হলে আসা পড়ে না, এই আর কি। তো এখানে ফাতেহা একটু দুষ্টামি করছে, ছেড়ে দিয়েছি, সময় তো কাটাতে হবে। 1 ঘন্টা কিভাবে কাটবে আমাদের, ঠিক না? তারপর আমরা আবদুল্লাপুর থেকে রওনা দিয়ে দিলাম। তো এখন দেখেন ওই পাশে কোনো জায়গাই নেই, এর জন্য এত জ্যাম, এত লোক, মানে ওই পাশে যে গাড়ি নড়ার মতো কোনো জায়গা নেই। এর জন্য ভাবলাম শেয়ার করি। আর আমাদের প্রায় অন্যান্য সময় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যেই উবার বা সিএনজি থাকলে 1.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যেই কাভার হয়ে যায়, বাট আজকে 3টা ঘন্টা পার। নর্মালি বাসের মতো, বাসে যেরকম আসা যাওয়া করলে যেরকম সময় লেগে যায়, সেরকম লেগে গিয়েছে। প্রচণ্ড পরিমাণে আবদুল্লাপুরে জ্যাম ছিল, তারপর অনেক জায়গা জ্যাম ছিল। যাই হোক, হ্যাঁ, অনেক জায়গা জ্যাম পার দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে রেস্ট নিলাম, দেন খাওয়া দাওয়া করলাম দুপুরের। আমরা ওখান থেকে বের হয়ে গেছিলাম দুপুর 1:30 বাজে। আম্মু রান্নাবান্না করছিল, আমার আম্মু ছিল ওখানে। তো আম্মু বোন মিলে রান্নাবান্না করছিল যে আমরা খেয়ে বের হব, কিন্তু দেখা যায় যে গাড়ি পেয়ে গিয়েছে দেখে আর আমরা সময় দিলাম না, চলে আসছি। এসে এখানে পিছে পিছে আমাদের সৈকত ছিল, দেখতে পেরেছেন। আর এখানে এসে সন্ধ্যায় আমি ব্যাগ প্যাকিংও এখনও খুলি নাই, রেস্ট নিচ্ছিলাম একটু। আর তো ফালাক বলছিল একটু কেক খাবো,
তো কেক খাওয়া সবাই, ও একটু বললো যে মোমবাতি জ্বালাই। মোমবাতি জ্বালানোর পর ফাতেহার যেই মানে এনজয় করার সময়টা, সেটা দেখেন কি করছে দুই বোন মিলে, মানে খুব এনজয় করতেছে। ফাতেহা ধোঁয়া, যে মোমবাতির যে একটা ধোঁয়াগুলো সেটাও ধরতেছে বুড়িটা। ফাতেহা একটু বড় হচ্ছে, খুব মজার মজার বা আনন্দময়, আমাদের ভালো লাগে এরকম কিছু টুকিটাকি করতেছে। অ্যান্ড দেখা যায় কথাও টুকিটাকি বলো, যে ডান্সও করতেছে, মানে বাচ্চা মানুষ যা খুশি হলে যা আনন্দ করে আর কি। তো এখন কেক কাট হবে আমাদের বাসায় আবার। তো ছুরি আনতে গিয়েছে আমার বড় মেয়ে, আর ছোটো মেয়ে আমার অপেক্ষা করতেছে, কেক কাটিং হবে, ওর বোন আসবে, ও কেক কাট করবে। এই যে ছুরি নিয়ে আসছে, সবজি কেকটা কতটুকু আর কেক কাটবে, ছুরিটা কত বড়। ফাতেহা হাসতেছে। তো এই হচ্ছে ছোট ছোট কাণ্ড কর্ম, ওদের আনন্দ। হ্যাঁ, ওদের এই স্মৃতিগুলো থেকে যাবে। ছুরি ধরতে চেষ্টা করছে, পরে ফেলা ছুরি সরিয়ে দিল, নিয়ে না খাবে না। আমার বুড়ি এগুলো এক্সট্রা খাবারও খেতে চায় না। জাস্ট ওকে আমি যে সকালের নাস্তা, দুপুরের খাবার, যেগুলো বিকালের নাস্তা খাবার, ওগুলোই খাবে, এক্সট্রা কোনো খাবার খেতে চায় না আগ্রহ করে। আর একটু চিকেনটা খাবে, আর এই চিপস খাবে। আর এই হলো ঘরের অবস্থা। এখন বাজতেছে 6:20-25। এই যে কাপড় বারান্দায় ছিল সব কিছু এখন ঘরে তুললাম, এখন এগুলো ক্লিন করব, ঘর গোছাবো। দেন রাত্রে তো রান্নাবান্নার কিছু করার নেই, ডিম ভেজেই খাবো। কিন্তু আর হলো না, কারণ পরের দিনের চিন্তা করে রান্নাবান্না করতে হয়েছে। চিকেন রান্না করেছি আলু দিয়ে। আর এটা হচ্ছে তার আরও একদিন পর আমার ভাপা পিঠা খেতে ইচ্ছে করছিল, তো আজকে ভাপা পিঠা ফাইনালি বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি দুধ দিয়ে চালের গুঁড়াটাকে মাখাচ্ছি, লবণ দিয়ে আগে মাখিয়ে নিয়েছি, দেন তারপর দুধ দিয়ে মাখাচ্ছি। অনেকে পানি দিয়ে মাখায়, যার যেরকম ভালো লাগে। আমার দুধ দিয়ে মাখাতে ভালো লাগে, দেন আমি এই জন্য দুধ দিয়ে মাখাই। আমার এতটুক চালের গুঁড়ার মধ্যে প্রায় আধা কেজি দুধের মতো লেগে গিয়েছে। আর এই যে অল্প পানি দিব, একটু পানি দিয়ে এইভাবে মোট করে দেখব যে মোটটা খোলে কি না। তো দেখলাম যে হ্যাঁ খুলে যাচ্ছে। আরও কিছু দুধ দিয়ে দেন আমি তারপর গিয়ে এই যে এখন ছেঁকে নিব। মোটামুটি আমার ছেঁকা শেষ, তারপর আরও চালনি দিয়ে চেলে নিচ্ছি। লোহার যে চালনিগুলো হয়ে থাকে সেটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয় আর একটু সুবিধা হয়, সেজন্য আমি এটা দিয়েই করছি। আমার কাছে সুবিধা মনে হয় দেখে, আর যার কাছে যেভাবে সুবিধা মনে হয় সে সেভাবেই করবে, স্বাভাবিক। আর এখানে কিছু দেখে মানুষ আগ্রহ করতে পারে, আমার মতো বানাতে পারে, যেরকম দুধ দিয়ে বানালে খেতে ভালো লাগে। তো অবশ্যই চেষ্টাটা করবেন দুধ দিয়ে বানানোর জন্য। পানি দিয়ে করলে আমার কাছে মনে হয় একটু স্বাদটা কমই লাগে। মনে কিছু আপনি ট্রাই করে দেখতে পারেন, পানি দিয়ে একটা চালের গুঁড়িটা মাখানোর পর একটা ভাপা পিঠা তৈরি করবেন, একটা দুধ দিয়ে ভাপা পিঠা তৈরি করবেন। তো একটু টেস্টের মানটা দুধেরটা একটু বেশি আসে, এই আর কি। তো আমার এখানে প্রায়, তো যাই হোক যতটুকু ছিল আমি দেখা যায় যে এখানে অনেকগুলো পিঠা বানিয়ে রেখে দিই, তারপর গিয়ে দেখা যায় আস্তে আস্তে খাওয়া দাওয়া হয়েই যায়। দেখো একটা পিঠা খেলেই মন ভরে যায়, বেশ ভালোই বড় সাইজের পিঠা হয় তৈরি করি। এর থেকে ছোট কোনো বাটি নেই আমার কাছে, নাহলে একটু ছোট ছোট তৈরি করতাম। পর আবার চিন্তা করলাম যে না, ছোট ছোট তৈরি করলে সময় লাগবে অনেক, বড় বড় করব, একটাই খাবো, ভালো লাগবে। দেন ওইটাই, যে কথা সেই কাজই, বড় বড়ই বানাই এখন। আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একটু গুড়গুলো একটু বেশি দিতে হয়, যেহেতু বড় পিঠার মিষ্টিটা একটু বেশি না হলে আবার হয় না। এখানে নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা দেখা যায় গুড় রেখেছিলাম, তো ওই গুড়ের কালার নারকেলের উপর লেগে গিয়েছে। তো যাই হোক, গুড় দিয়ে তো নারকেল গুড় দিয়েই তো খাবো পিঠার জন্য, সেগুলোই দিচ্ছি। খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, নর্মালি তারপরের দিন সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি। পিঠা খেতে গরম গরমও ভালো লেগেছে এবং ঠান্ডা হওয়ার পরও ভালো লেগেছে খেতে। আর আমার কাছে কেন যেন ঠান্ডা পিঠাটাই বেশি মজা হয়, ভালো লাগে, সেজন্য আমি একটু 8টা 10টা 12টা বানিয়ে রেখে দিই, দেন সেগুলোই ঠান্ডা হলে ঘুরে ঘুরে খাই, বুঝেছেন। আর সবাইকে দেই, সবাইকে লোভ লাগে। আচ্ছা, ফাতেহা খায় না পিঠা, ছোট মানুষ, সে তো অন্যান্য খাবারও খেতে চায় না, রেগুলার খাবারইও নর্মালি খায়, আরও নুডলসটাই বেশি পছন্দ করে ফাতেহা।
আর ফালাক মাঝে মধ্যে 1 নলা 2 নলা বা অর্ধেক পিঠা খাবে, এই পিঠাটাও একটা পুরাটা কমপ্লিট করবে না। আর সৈকত পিঠা খাবে, কি খাবে যেরকম আমি এখন যেভাবে বানাচ্ছি সেভাবে খাবে না, নারকেল একটু বেশি দিতে হবে আর গুড়ের পরিমাণ একদম কমিয়ে দিতে হবে, একেবারে হালকা মিষ্টি খাবে, সেটা পছন্দ করে খেতে। তো আমি সসপ্যানে দিয়েছি, যেরকম 2টা 3টা পিঠা একসাথে দিতে পারি, আর অন্য চুলায় আমি রান্না বান্নাও করছি, এই জন্য আমি এভাবে করে দিচ্ছি। তো প্রায় 2টা করে পিঠা একটা সসপ্যানে 2টা পিঠা বা 4টা পিঠা দেওয়া যেত, কিন্তু আমার কাছে এক্সট্রা ফ্যাব্রিক ছিল না দেখে আমি 2টা করেই পিঠা দিয়ে বানিয়ে ফেলেছি। এই যেভাবে করে 2টা দিয়েছি, 2টা করে সময় লেগেছিল, 1 ঘন্টার মতো লেগে গিয়েছে সব মিলিয়ে, 1-1.5 ঘন্টা এখানে গিয়েছে। তারপর আদার্স রান্নাবান্নাও করেছি ঘরের জন্য, যেহেতু আমার চুলায় গ্যাস থাকে না। তো এই যে আমার ফাইনালি পিঠা শেষ বানানো, 8টা পিঠা এখানে হয়েছে। অ্যান্ড দেন এখানে 2টা পিঠা, একটা পিঠা ফালাক ভেঙে যে খেয়েছে, রেখে দিয়েছে বাকিটা, আর ওটাই একটু ফেটে গিয়েছে, আর একটা পিঠা আমি গরম গরম খেয়ে নিয়েছি। তো টোটাল 11টা পিঠা হয়েছে। তো আমি এখন এই যে ফালাকের যেটা ছেড়েছে এটা একটু খাবো, আর আলহামদুলিল্লাহ ভালো লেগেছে খেয়ে। আর এই তো পিঠাগুলো আমি এভাবে বক্সে করে রেখে দিব। দেখা যায় আমি এভাবে পিঠা বানিয়ে আমরা বক্সেও রেখে দিতে পারি কারোর জন্য, যেরকম দেখা যায় অনেকে আছে না যে হ্যাঁ পরে খাবো, পরে বানাবো, বা বানানোর ভয়ে কেউ গেস্ট আসলেও দেওয়া যায় না, বানিয়ে এভাবে রেখে দিলে গেস্ট আসুক বা কারোর জন্য যদি রাখা হয় ফ্রিজে, আবার পানির উপরে ভাপ দিয়ে যদি করা হয়, একেবারে মনে হয় এখনই পিঠাটা বানিয়েছেন এরকম ফিল হবে। তো আমি আর ডিপে রাখবো না, আমি নর্মালি রাখবো, আমার খাওয়া দাওয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি আর সৈকতের জন্য হালকা গুড় দিয়ে পিঠা বানাতে ভুলে গিয়েছি। তো ও যদি এখান থেকে খেলো, না হলে মনে হয় না খাবে, কারণ ও বেশি মিষ্টি পছন্দ করে না, হালকা মিষ্টি যদি হতো খেত। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নতুন বছরে নতুন আনন্দ নিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।